দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি সেরা 10। আর শুরুতে যে খবরে নজর রাখবো, এবার গুলেনবাড়ি সিনড্রোম কি কলকাতায়? কারণ এই মুহূর্তে দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতালে 2 শিশু ভর্তি। একজনের এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এমনটাই জানা যাচ্ছে। সত্যসুন্দর ভট্টাচার্য রয়েছেন ফোন লাইনে। সত্যসুন্দর, এখনো পর্যন্ত হাসপাতাল সূত্রে কি জানানো হয়েছে? এই রোগেই কি আক্রান্ত হয়েছে ওই শিশু? এই সম্ভাবনা কি রয়েছে, কি জানতে পারছো? সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, 2 শিশুর অবস্থায় স্থিতিশীল, এমনটাই হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে। সত্যসুন্দর রয়েছেন আমাদের সঙ্গে। সত্যসুন্দর, হাসপাতাল সূত্রে আর কি জানা যাচ্ছে? দেখো, দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে সেখানে 2 শিশু এই গোয়ানবাড়ি সিনড্রোমে আক্রান্ত হয়েছেন, এমনটাই কিন্তু হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে। এবং সেক্ষেত্রে একজন কনফার্ম গোয়ানবাড়ি সিনড্রোমে আক্রান্ত এবং আরেকজন শিশু সাসপেক্টেড রয়েছে, এমনটাই কিন্তু জানা গিয়েছে। ইতিমধ্যেই এই 2 শিশুকে তাদেরকে একজনকে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে, সে কিছুটা রিকভারি করেছে, এবং আরেকজনকে পিআইসিইউতে রাখা হয়েছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। সেক্ষেত্রে প্রাথমিকভাবে যে বিষয়টা নজরে এসছে চিকিৎসকদের, যে সেক্ষেত্রে মূলত শ্বাসকষ্টজনিত সমস্যা এবং প্রাথমিক অবস্থায় কিন্তু শরীরের নিম্নাঙ্গে হাঁটাচলাজনিত, পায়ে হাঁটাচলাজনিত সমস্যা লোয়ার পার্টে, এবং সেটা ক্রমশ লাংসকে, অর্থাৎ সেটা ফুসফুসকে এফেক্ট করে। ফুসফুসের সংক্রান্ত যে সমস্ত স্নায়ুগুলো রয়েছে, সেই স্নায়ুগুলোকেই মূলত এই সিনড্রোমের দ্বারা সেটা আক্রান্ত হয়, এবং তারপরে ধীরে ধীরে রোগী পক্ষাঘাতের দিকে যায়, এমনটাই কিন্তু তার লক্ষণ থাকে এই সিনড্রোমের। এবং প্রাথমিকভাবে যে লক্ষণগুলো থাকে তার মধ্যে সর্দি কাশি এই ধরনের থাকে, সেটা ভাইরাস বা ব্যাকটেরিয়া জনিত সংক্রমণের কারণেই এটা হচ্ছে, এবং একেবারেই অটো ইমিউন ডিজিজ এটা। সেক্ষেত্রে এই স্নায়ু, সেক্ষেত্রে ফরেন যে পার্টিকেল রয়েছে, সেই ফরেন পার্টিকেল গুলোকে চিনতে না পারার কারণেই একটা বিক্রিয়া তৈরি হয়, এবং সেই কারণেই এই সমস্যা তৈরি হয়। প্রাথমিকভাবে এই 2 শিশুকে পর্যবেক্ষণে রাখা হয়েছে, এবং যেটা মূলত এই চিকিৎসা বলে চিকিৎসকেরা জানাচ্ছেন যে ইমিউনোগ্লোবিন থেরাপি, যেটা বেশ খরচ সাপেক্ষ, সেই চিকিৎসার মাধ্যমেই কিন্তু এটা নিরাময় সম্ভব। তবে অনেক ক্ষেত্রে কিন্তু এটা একটা রেসিডুয়াল প্যারালাইসিস তৈরি হয়, অর্থাৎ চিকিৎসা পরিভাষায় যেটা বেশ দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, অর্থাৎ প্রাথমিকভাবে সুস্থ হয়ে উঠলেও কিন্তু পরবর্তী ক্ষেত্রে ফিজিওথেরাপি বা এই ধরনের সাহায্যের প্রয়োজন হয় বলে মনে করছেন চিকিৎসকেরা। তবে কলকাতাতে, দক্ষিণ কলকাতাতেও কিন্তু এই 2 শিশুর এই সিনড্রোম ধরা পড়েছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। ধন্যবাদ জানাবো সত্যসুন্দর তোমায়। সত্যসুন্দর ভট্টাচার্য ছিলেন প্রতিনিধি ফোন লাইনে। হাসপাতাল সূত্রে এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে 2 শিশুই এখনো পর্যন্ত, যাদের মধ্যে একজন শিশুর এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। পানিহাটি হাসপাতালে ডাক্তারদের গাড়ি ভাঙচুরের ঘটনা সামনে আসছে। মদ্যপ অবস্থায় ডাক্তারদের গাড়ি ভাঙচুর করা হয়। গুরুতর জখম চিকিৎসা করতে আসা এক রোগী। পানিহাটি হাসপাতালে ডাক্তারদের গাড়ি ভাঙচুরের ঘটনা সামনে আসছে। মদ্যপ অবস্থায় ডাক্তারদের গাড়ি ভাঙচুর করা হয়।
গুরুতর জখম চিকিৎসা করতে আসা এক রোগী। জয়ন্ত মজুমদার আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। জয়ন্ত, কে বা কারা এই ঘটনায় জড়িত এখনো পর্যন্ত পুলিশ কি জানাচ্ছে? দেখো, যেমনটা ডাক্তারদের অভিযোগ সামনে আসছে যে হঠাৎই দেখা যায় আজকে বিকেলবেলা নাগাদ একজন মদ্যপ অবস্থায় ভোলা হাসপাতালের যে প্রিমিসেস রয়েছে, অর্থাৎ পানিহাটি রাজ্য সাধারণ যে হাসপাতাল, সেই হাসপাতালের যে প্রিমিসেস তত্ত্ব রয়েছে সেখানে গাড়ি ড্রাইভিং শিখছিলেন এবং গাড়ির যে অরিজিনাল যে মালিক ছিলেন সেও ছিলেন এবং একজন মদ্যপ অবস্থায় গাড়ি ড্রাইভিং শিখছিলেন। সুতরাং এখানে কিন্তু একটা চাঞ্চল্যকর তথ্য যে মদ্যপ অবস্থায় কি করে একজন হাসপাতালের প্রিমিসেসে গাড়ি ড্রাইভিং শিখতে পারে এবং মদ্যপ অবস্থায় থাকার কারণে কিন্তু সেই গাড়ি সজোরে গিয়ে ধাক্কা মারে ডাক্তারদের গাড়িতে এবং দুটি গাড়ি কিন্তু পরপর ভেঙে যায় এবং তার মধ্যে একটি গাড়িতে কিন্তু ডাক্তারের যে চালক, সেই চালক কিন্তু উপস্থিত ছিলেন, অর্থাৎ তারও প্রাণের যে সংখ্যা অর্থাৎ প্রাণহানি কিন্তু ঘটতে পারত। এবং যেভাবে গাড়ি ভাঙচুর করা যে ছবি ধরা পড়ছে সেটা কিন্তু তার জেরে কিন্তু অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়েছেন যারা ডাক্তার ভোলা হাসপাতালে চিকিৎসা করতে আসেন, তারা কিন্তু অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়েছেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে যখনই এই ঘটনা ঘটে যে গাড়ির চালক মদ্যপ অবস্থায় ধাক্কা মারে ডাক্তারদের দুটি গাড়িতে এবং ভেঙে ঘুরিয়ে দেয়, ভাঙচুর করে দেয় ডাক্তারদের গাড়ি, তারপরে কিন্তু চালক সহ গাড়ির যে মালিক তারা কিন্তু ওখান থেকে পালিয়ে যায় এবং এরপরে গোটা ঘটনার উপস্থিত হয় ভোলা থানার পুলিশ। শুধু তাই নয়, যে মদ্যপ অবস্থায় গাড়ি ড্রাইভিং করছিল এবং হাসপাতালের ভেতরে গাড়ি শিখছিল, সেই যে মদ্যপ অবস্থায় গাড়ির চালক কিন্তু অপর এক যে রোগী যিনি হাসপাতালে চিকিৎসা করতে তাকে কিন্তু ধাক্কা মারে এবং তার জেরে কিন্তু তিনি এতটাই জখম হন তাকে কিন্তু অন্য একটি হাসপাতালে স্থানান্তর করতে হয়। এবার প্রশ্ন উঠছে যে বহিরাগত কি করে ঢুকছেন হাসপাতালের ভেতরে? যারা চিকিৎসা করতে আসেন তাদের যেমন এটা আতঙ্কের বিষয় এবং যারা ডাক্তাররা রয়েছেন তারা গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে আতঙ্কিত রয়েছেন এবং ইতিমধ্যে গোটা ঘটনায় কিন্তু ভোলা থানার পুলিশ তারা তদন্ত শুরু করেছে এবং আপাতত যারা পলাতক রয়েছে তাদের খোঁজার চেষ্টা করা হচ্ছে ভোলা থানার পুলিশের তরফ থেকে আর ডাক্তারদের তরফ থেকে এবং যে রোগী এসেছিলেন চিকিৎসা করাতে তার তরফ থেকে কিন্তু ভোলা থানায় কিন্তু এই গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু অভিযোগ দায়ের করা হয়েছে। ইতিমধ্যে ভোলা থানার পুলিশ গোটা ঘটনার বিষয়ে তদন্ত শুরু করেছে। রাষ্ট্রপতি একদমই ধন্যবাদ জানাবো। জয়ন্ত মজুমদার ছিলেন আমাদের প্রতিনিধি ফোন লাইন। পুকুর ভরাট নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে বিজেপি নেতার অভিযোগ, জেলা শাসকের অফিস থেকে তড়িঘড়ি ব্যবস্থার নির্দেশ। পুরসভার মাধ্যমে ইতিমধ্যেই পুকুর ভরাটের কাজ বন্ধ করা হয়েছে। বিনা অনুমতিতেই পুকুর ভরাট চলছিল এমনটাই জানা যাচ্ছে। পুকুর ভরাট নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে বিজেপি নেতার যে অভিযোগ এবং বিনা অনুমতিতেই পুকুর কাজ চলছিল, জেলা শাসকের অফিস থেকে তড়িঘড়ি ব্যবস্থার নির্দেশ। সঞ্জীব দাস আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। সঞ্জীব, পুকুর ভরাটের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে পুরসভার নির্দেশে, কারাই পুকুর ভরাটের কাজের সঙ্গে জড়িত ছিল, প্রশাসনের তরফে কি ব্যবস্থা নেওয়া হলো? ভাস্বতী, একদমই তাই। কিন্তু গতকালই এখানে কিন্তু বিজেপি সহসভাপতি শঙ্কর গুচ্ছাই তিনি কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছেন এবং চিঠি পাঠিয়েছিলেন যেখানে একটা পুকুর ভরাট হচ্ছে। পুকুরটা যেখানে ভরাট হচ্ছে সে বড় বাজারের সামনে যে মল্লিক বাজার আছে, মল্লিক পুকুর আছে, সেই মল্লিক পুকুরই কিন্তু ভরাট করাচ্ছে। সেই পুকুরটা কিন্তু নাম করা, একদিকে যেমন মেদিনীপুরে সবাই চেনে সেই পুকুরকে, একদম বড় বাজারের প্রাণ কেন্দ্রেই বলতে পারে, একমাত্র পুকুর। সেই পুকুর বেশ কিছুদিন আগে ভরাট হচ্ছিল এবং পুকুরের উপরে বেশ দোকান, যে ভাড়া দোকানগুলো ছিল সেই দোকানগুলোই বিশেষ করে ভরাট করে দোকান করা হচ্ছিল পুকুরে, সেই অভিযোগ করেছিল। স্থানীয়রাও কিন্তু আগে বলছিল কিন্তু কেউ সেভাবে কর্ণপাত করেনি পৌরসভা থেকে। কিন্তু গতকালই কিন্তু শঙ্কর গুচ্ছাই বিজেপির অভিযোগ করেছে, লিখিতভাবে অভিযোগ করেছিল মুখ্যমন্ত্রীর কাছে। তার সেই খবর যখন প্রশাসন ডিএম কাছে, জেলা শাসকের কাছে জানানো হয়, সেই জেলা শাসক কিন্তু তড়িঘড়ি লোক পাঠিয়েছে এবং পৌরসভার লোক গিয়ে সঙ্গে সঙ্গে পুকুর কিন্তু ভরাট বন্ধ করে দিয়েছে এবং ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন। এবং এর সাথে এটাও জানিয়েছেন যে পুকুরের যে মালিক তাকে কিন্তু আগামী দিনে পৌরসভায় এসে কাগজপত্র নিয়ে দেখা করতে বলেছে, এটাও কিন্তু জানিয়েছে। ভাস্বতী, ধন্যবাদ সঞ্জীব। বাড়িতে একা পড়াতে ডেকে ছাত্রী শ্রোতাহানির অভিযোগ উঠছে গৃহ শিক্ষকের বিরুদ্ধে। বাড়ি গিয়ে ঘটনা পরিবারকে জানায় এবং স্থানীয়রা বাড়িতে চড়াও হয় গণপিটুনি ওই গৃহ শিক্ষককে। জয়ন্ত মজুমদার রয়েছেন ফোন লাইনে। জয়ন্ত, ওই ছাত্রীর পরিবার কি জানাচ্ছে, ছাত্রীর কি অভিযোগ? দেখো, যেমনটা ছাত্রীর অভিযোগ, আজকে কিন্তু সেই গৃহ শিক্ষক
অর্থাৎ পানিঘাটির গোম্বলা মোড় অঞ্চলে যে গৃহশিক্ষক রবীন দত্ত, তার বাড়িতে কিন্তু তিনি একা পড়তে যান সেই ছাত্রী, এবং তারপরেই কিন্তু ওই স্যারের বিরুদ্ধে অভিযোগ করছে ছাত্রী যে রবীন দত্ত কিন্তু তার সঙ্গে শ্লীলতাহানির চেষ্টা করে, এবং গোটা ঘটনায় কিন্তু তারপরে পরিবারের লোকজনকে জানাতেই কিন্তু এলাকায় বেশ চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, এবং যে ভিডিও সামনে আসছে যেখানে দেখা যাচ্ছে রীতিমতো পরিবারের লোকজন সেই রবীন দত্ত যে শিক্ষক রয়েছে তার উপরে চড়াও হচ্ছে, এবং এর পরেই কিন্তু গোটা ঘটনা এতটা উত্তেজনা ছড়িয়ে পড়ে যে এলাকায়, যে ঘোলা থানার পুলিশ আসে এবং তারপরে যে শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তাকে কিন্তু ঘোলা থানার পুলিশ ইতিমধ্যে আটক করে সেই অঞ্চল থেকে কিন্তু নিয়ে যায়, এবং গোটা ঘটনা এখনো পর্যন্ত কিন্তু বেশ উত্তেজনা ছড়িয়ে রয়েছে এবং আতঙ্কিত রয়েছেন ওই ছাত্রী এবং তার পরিবারের লোকজনেরা। ভাস্বতী, ধন্যবাদ তোমায়। জয়ন্ত মজুমদার ছিলেন প্রতিনিধি ফোনলাইনে। সেরা দশে অন্যান্য খবর নিয়ে ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। সন্তানের মৃত্যু হয়েছে বলেই দোষীদের মৃত্যুদণ্ড চায় না, জানালো নির্যাতিতার বাবার আইনজীবী। সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে রাজ্যের আবেদন গৃহীত হবে কিনা তা নিয়ে শুনানি হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। আবেদনের কপি পাঠানো হয়নি, অভিযোগ নির্যাতিতার পরিবারের। রাজ্য ও সিবিআইয়ের মামলার শুনানি শেষ, রায়দান স্থগিত আদালতের। মেয়ের মৃত্যু হয়েছে বলেই ফাঁসি চায় না আরজি করে ধর্ষণ খুনের ঘটনায় নির্যাতিতার পরিবার। হাইকোর্টে এমনই জানালেন নির্যাতিতার বাবার আইনজীবী। আমি ওনাদের সাথে অনেকবার কথা বলেছি, যিনি বাবা মা আছেন ভিকটিমের, ওনাদের বক্তব্য যে ওনার মেয়ের প্রাণ গেছে মানেই যে বাকি যারা দোষী তাদেরকে প্রাণহানির শাস্তি দিতে হবে সেটা ওনারা চান না। ওনারা চান সর্বোচ্চ শাস্তি যেটা কোর্ট মনে করেছে দিয়েছে সেই শাস্তি যাতে কায়েম থাকে, এবং বাকি যারা আছে অ্যাকিউজ যাদের চার্জশিট এখনো জমা পড়েনি সেটা যেন খুব তাড়াতাড়ি পড়ে এবং ট্রায়াল শুরু হয়। মেয়ের মৃত্যু হয়েছে বলেই দোষীর চরম সাজার দাবি করছেন না নির্যাতিতার পরিবার, তবে ঘটনায় জড়িতদের তদন্তের অধীনে এনে কঠোর সাজার দাবি এদিনও করেছেন নির্যাতিতার বাবা। যারা যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের সবাই তদন্তের আওতায় নিয়েছে এবং বিচার বিভাগে বিচারের মধ্যে এনে কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া। সিবিআই এর উপর এদিন ফের ক্ষোভ উগরে দেন তিনি। কার কাছে যাব? রাজ্য সরকার, রাজ্য পুলিশ আমাদের ডুবিয়েছে, এখন সিবিআইও ডুবাচ্ছে। আরজি কর কাণ্ডে শিয়ালদা আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় রাজ্য। মূল দোষী সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে আদালতে আবেদন জানায় রাজ্য সরকার। এরপর সিবিআইও হাইকোর্টে পাল্টা মামলা করে। সোমবার সেই মামলার উভয় পক্ষেরই শুনানি ছিল। এদিন শুনানি হলেও রায়দান স্থগিত রাখে বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ। সঞ্জয়ের তরফে কোনো আইনজীবী না থাকায় হাইকোর্ট লিগ্যাল সার্ভিসের পক্ষ থেকে আইনজীবী কৌশিক গুপ্তকে নিয়োগ করে। কলকাতা টিভি। আরজিকর কাণ্ডে নির্যাতিতার বাবা মায়ের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য পানিহাটির প্রাক্তন কাউন্সিলরের। বারবার মৃত চিকিৎসকের পরিবারের নিশানায় মুখে পড়ে অবশেষে মুখ খুললেন প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়। তার দাবি, বাবা মাকে নিয়ে যেভাবে মিথ্যা কথা বলানো হচ্ছে তাতে তিনি আতঙ্কিত। কুৎসা অপপ্রচার বন্ধ করার অনুরোধ জানিয়েছেন তিনি। সম্প্রতি আরজিকর ধর্ষণ খুনে আমৃত্যু কারাবাসের সাজা ঘোষণা করেছে শিয়ালদহ আদালত। অভিযুক্ত সঞ্জয় রায়ের সাজা ঘোষণা হয়েছে, তারপরেও বিতর্ক থামছে না। সাজাতে খুশি নয় শাসক বিরোধী দল থেকে নির্যাতিতার পরিবার। উঠছে একাধিক প্রশ্ন। তৃণমূল সহ বিরোধী দলগুলির তরজার মধ্যেই মুখ্যমন্ত্রীর অপসারণের দাবি জানিয়েছেন নির্যাতিতার পরিবার। বাবা মায়ের তরফে বারবার বিস্ফোরক অভিযোগ ওঠায় এবার মুখ খুললেন পানিহাটির প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তথা প্রতিবেশী সঞ্জীব মুখোপাধ্যায়। তার দাবি, পরিবারকে দিয়ে যে ধরনের মিথ্যে কথা বলানো হচ্ছে তা ঠিক নয়। পাশাপাশি তার দাবি, সফট টার্গেট করা হচ্ছে তাকে। দেখুন, আমি তদন্তের স্বার্থে ভেবেছিলাম মুখ খুলব না। শুধু এই কথা নয়, আগে অনেক এসছে, সব দেখতে দেওয়া হয়নি, দ্রুত দাহ করে দেওয়া হয়েছে, আরও ভয়ঙ্কর আছে, রক্তগঙ্গা বইয়ে দেবো, এরকম নিয়ে একটা করা হয়েছিল। আমি তখনও বলেছিলাম সফট টার্গেট করা হয়েছে। কন্যা সম ছিল নির্যাতিতা। বিপদের সময় পরিবারকে বিভ্রান্ত করা হচ্ছে বলে দাবি করেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। যখন এরকম শুনেছি, বাচ্চাটা তো আমার মেয়ের সাথে একসাথেই বড় হয়েছে এবং ও এত ভালো স্টুডেন্ট, পড়াশোনা জানা, লেখার ছেলে, ব্যবহার ভালো, আমার খুব প্রিয় ছিল। আমি ওকে ডাক্তার বলেই ডাকতাম। যারা বলাচ্ছেন তাদেরকে চাই অনুরোধ করছি, আপনারা নিজেরা পাপ করছেন। একই হচ্ছে, মা বাবাকে আপনারা বিভ্রান্ত করছেন, ওদের এই বিপদের সময় পাশে দাঁড়াচ্ছেন না।
অবশেষে যাবতীয় অভিযোগ নিয়ে পাল্টা মুখ খুললেন পানিহাটির প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়। তার দাবি, আমি বিশ্বাসঘাতক নই, যাবতীয় প্রমাণ রয়েছে আমার কাছে। আরজি করের ঘটনায় তার বিরুদ্ধে একাধিক প্রশ্ন তুলেছেন নির্যাতিতার পরিবার। অবশেষে আত্মপক্ষ সমর্থনে মুখ খুললেন কাউন্সিলর। জয়ন্ত মজুমদারের রিপোর্ট, কলকাতা টিভি। সেরা 10-এ অন্যান্য খবর নিয়ে ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। সক্রিয় সদস্যপদ সংগ্রহে মুখ থুবড়ে পড়ল বঙ্গ বিজেপি। নিয়ম বদলের সিদ্ধান্ত নিয়েছে গেরুয়া শিবির। আর 50,000 বুথে কমিটি করতে গেলে বর্তমান নিয়ম মানা যাবে না বলে সূত্রের খবর। রাজ্য বিজেপির করুণ চেহারা দেখে স্তম্ভিত কেন্দ্রীয় নেতৃত্ব। নিয়ম বদলের নির্দেশ গেল জেলায় জেলায়। সরগরম রাজ্য রাজনীতি। ফের তাল কাটল রাজ্য বিজেপির। সক্রিয় সদস্য সংগ্রহ কর্মসূচিতে ডাহা ফেল বিজেপির বঙ্গ ব্রিগেড। সূত্রের খবর, সদস্যপদ বাড়াতে নিয়ম বদলের সিদ্ধান্ত নিয়েছে তারা। 50,000 বুথে কমিটি গঠন করতে গেলে বর্তমান নিয়ম মানা যাবে না, তাই নিয়ম বদলে সক্রিয় সদস্য করতে বলা হয়েছে দলের তরফে। এ বিষয়ে জেলায় জেলায় নির্দেশও পাঠানো হয়েছে। সক্রিয় সদস্য সংখ্যা সংগ্রহের ডেডলাইন ছিল 26শে জানুয়ারি। সময়সীমা না বাড়ালে বুথ তৈরি হবে না বহু জায়গায় বলে রাজ্য বিজেপির সূত্রে খবর। রাজ্যের বেহাল অবস্থা দেখে ড্যামেজ কন্ট্রোল করতে শেষমেশ মাঠে নামতে হলো কেন্দ্রীয় নেতৃত্বকে। দিতে হলো নিয়ম বদলের নির্দেশ। 3 বছর প্রাথমিক সদস্য, কমপক্ষে 100 দিন দলের কাজ করতে হবে, 100 প্রাথমিক সদস্য সংগ্রহ করতে হবে। এই নিয়ম মানলে 10,000-এর বেশি সক্রিয় সদস্য হবে না। সক্রিয় সদস্য না হলে বুথ কমিটি, মণ্ডল কমিটি, জেলা কমিটির সদস্য হতে পারবে না। 26শে জানুয়ারি পর্যন্ত সক্রিয় সদস্য হয়েছেন প্রায় 17,000। সদস্য সংখ্যা প্রয়োজন 70,000। বাড়াতে হবে সময়সীমাও। তাই নিয়ম বদলের সিদ্ধান্ত কেন্দ্রীয় কমিটির। 2026-এ রাজ্যে বিধানসভা নির্বাচন। প্রধান বিরোধী দলের বর্তমান চেহারা দেখে হতাশ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। নির্বাচনের আগে শাসক দল যেখানে সংগঠন সাজাতে তৎপর, সেখানে দলের এই হাল হলে কিভাবে লড়াই হবে? প্রশ্ন উঠেছে বিজেপি শীর্ষ নেতাদের মধ্যেও। সবুজ ঝড়ের কাছে কি ফের তাসের ঘরের মতো ভেঙে পড়বে পদ্ম শিবির? উঠেছে এই প্রশ্ন। অঞ্জন রায়ের রিপোর্ট, কলকাতা টিভি। নির্দল বিধায়কের বাড়িতে চড়াও হয়ে সশস্ত্র হামলা চালিয়ে গ্রেফতার বিজেপির প্রাক্তন বিধায়ক। বিজেপি শাসিত উত্তরাখণ্ডের রুরকির ঘটনা এবং রবিবার শাসক দলের নেতা ও তার প্রতিপক্ষের অনুগামীদের সংঘর্ষে এলোপাথারি গুলি চলে। পুলিশের উপস্থিতিতে চলল মারপিট। দুতরফের হামলার ভিডিও ভাইরাল হতেই প্রাক্তন বিধায়ককে গ্রেফতার করে পুলিশ। উত্তরাখণ্ডের খানপুরে নির্দল বিধায়ক উমেশ কুমার ও ওই কেন্দ্রের প্রাক্তন বিধায়ক বিজেপি নেতা কুনওয়ার প্রণব চ্যাম্পিয়নের মধ্যে রেষারেষি দীর্ঘদিনের। অতি সম্প্রতি স্থানীয় 2 পুরসভায় প্রাক্তন বিজেপি বিধায়কের অনুগামীরা পরাজিত হওয়ার পর থেকেই 2 নেতার বিরোধ বাড়তে থাকে। সোশ্যাল মিডিয়ায় পরস্পরের বিরুদ্ধে আক্রমণ শানানোয় উত্তেজনা বৃদ্ধি পায়। রবিবার তারই পরিণতিতে বিধায়ক উমেশ কুমারের রুরকির বাসভবনে হামলা চালায় চ্যাম্পিয়নের দলবল। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলেও বস্তুত দর্শকের ভূমিকায় থাকে। কিছু পরেই পাল্টা নির্দল বিধায়কের অনুগামীরা তাড়া করে তাদের। প্রাক্তন বিজেপি বিধায়ক তার লাইসেন্সপ্রাপ্ত বন্দুক থেকে বেশ কয়েক রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। এই ঘটনার ভিডিও ভাইরাল হয়। দুতরফের মারামারিতে এলাকায় ত্রাসের সৃষ্টি হয়। দীর্ঘক্ষণ ধরে অবাধে চলে মারামারি। পরিস্থিতি নিয়ন্ত্রণে শেষ পর্যন্ত পুলিশ প্রাক্তন বিধায়কের বন্দুকের লাইসেন্স বাতিল করে ও তাকে গ্রেফতার করে দেরাদুন থানার পুলিশ। রাতে নির্দল বিধায়ক উমেশকেও আটক করা হয়। কলকাতা টিভি। সেরা 10 এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।